তো গল্পটা কি নিয়ে? ভাবুন তো, একটা রাজ্য, কিন্তু সেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। রাজার নিখোঁজ আর এক নাইটকে তার সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চলুন আজ আমরা স্যার ওয়াল্টার স্কটের সেই বিখ্যাত উপন্যাস আইভেনহোর জগতে ডুব দেব। এমন একটা গল্প যা আজও আমাদের ভাবায়। গল্পের পটভূমিটা বেশ মজার। ভাবুন তো, একটা দেশ ইংল্যান্ড, কিন্তু সেখানে দুটো আলাদা জগৎ। একদিকে নরম্যান বিজয়ীরা, যারা ফরাসি ভাষায় কথা বলে আর তাদের চালচলনই যেন আভিজাত্যের শেষ কথা। অন্যদিকে পরাজিত স্যাক্সনরা, যারা নিজেদের ভাষা, নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য রীতিমতো লড়াই করছে। ঠিক এমনই এক বিভক্ত ইংল্যান্ডে আমাদের এই গল্পের শুরু। আর এই বিভেদের আগুনে ঘি ঢালছে কে? খোদ রাজার ভাই প্রিন্স জন। আসল রাজা রিচার্ড বিদেশে বন্দী হয়ে আছেন, আর সেই সুযোগে প্রিন্স জন সিংহাসন দখলের জন্য একের পর এক চক্রান্ত করে চলেছে। মানে চারদিকে একটা চাপা উত্তেজনা, একটা ষড়যন্ত্রের গন্ধ। বোঝাই যাচ্ছে বড় কিছু একটা ঘটতে চলেছে। এই স্যাক্সনদের প্রতিরোধের একেবারে কেন্দ্রে রয়েছেন একজন, নাম তার সেড্রিক। ভীষণ একগুঁয়ে আর গর্বিত এক মানুষ। তার কাছে নরম্যানদের সামনে মাথা নত করার চেয়ে মরে যাওয়াও ভালো। তার জীবনের একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক স্যাক্সনদের হারানো সম্মান ফিরিয়ে আনতেই হবে। কিন্তু মজার ব্যাপার হলো, সেড্রিকের এই বিশাল পরিকল্পনার পথে সবচেয়ে বড় কাঁটাটা কে জানেন? তার নিজেরই ছেলে উইলফ্রেড অব আইভানো। কেন? কারণ আইভানো ভালোবাসে লেডি রোয়ানাকে, যাকে সেড্রিক অন্য একজনের সাথে বিয়ে দিতে চান। আর এই ভালোবাসার কারণে আইভানোকে তার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, সব অধিকার কেড়ে নিয়েছেন। মানে পরিবার আর ঐতিহ্যের একেবারে বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে সে। তো একদিকে যেমন আমাদের নায়ক আছে, তেমনই তো একজন খলনায়কও লাগবে, তাই না? আর সেই চরিত্রে আছে ব্রায়ান ডি বোয়া গিলবার্ট, একজন নাইট টেম্পলার, কিন্তু ভীষণ নির্মম আর উচ্চাকাঙ্ক্ষী। তার কাছে সম্মান, আনুগত্য, এ সব কিছুর কোনো দাম নেই। সবই শুধু ক্ষমতা পাওয়ার একটা উপায়। আর এই লোকটাই হল আইভ্যানহোর সবচেয়ে বড় শত্রু। এই যে এতগুলো চরিত্র, এত সংঘাত, ব্যক্তিগত, রাজনৈতিক, এই সব কিছু একসাথে এসে জমল একটা জায়গায়। কোথায়? অ্যাশবিতে আয়োজিত এক বিশাল টুর্নামেন্টে। এখানে নাইটরা শুধু নিজেদের সম্মানের জন্য লড়বে না, লড়বে তাদের পুরো জাতির ভবিষ্যতের জন্য। আর ঠিক তখনই টুর্নামেন্টের মাঝে হঠাৎ করে হাজির হল এক রহস্যময় নাইট। তার ঢালে শুধু একটাই কথা লেখা, উত্তরাধিকার বঞ্চিত। আর সে যা শুরু করল, একে একে সেরা নরম্যান যোদ্ধাদের হারিয়ে দিচ্ছে। চারদিকে সবাই অবাক, কে এই যোদ্ধা, কোথা থেকে এলো সে? অবশেষে যখন তার হেলমেটটা খোলা হলো, তখন তো সবাই একেবারে আরে এ তো আর কেউ নয়, এ যে সেড্রিকের সেই তাড়িয়ে দেওয়া ছেলে আইভানহো। কিন্তু বিজয়ের আনন্দটা বেশিক্ষণ থাকল না। মারাত্মক জখম হয়েছিল সে, আর তার জেরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তার জীবন বাঁচবে কিনা তা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আইভ্যানহো যখন একাই লড়ছে আর প্রায় হেরেই যাচ্ছিল, ঠিক তখনই তাকে বাঁচাতে এগিয়ে এলো আর একজন রহস্যময় যোদ্ধা। সবাই তাকে ডাকছে ব্ল্যাক নাইট বলে। এই দুজনের জোট কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। টুর্নামেন্টের এই আনন্দ উৎসব কিন্তু খুব বেশিক্ষণ টিকল না। খুব তাড়াতাড়ি এটা আতঙ্কে বদলে গেল। টুর্নামেন্টে হেরে গিয়ে অপমানিত নরম্যান নাইটরা এবার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল। আর তারা কি করল? তারা কাপুরুষের মতো হামলা করে লেডি রোয়েনাকে অপহরণ করে বসল। আর এর ফলে কি হল? আমাদের গল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্র, জখমি আইভ্যানহো, গর্বিত সেড্রিক, লেডি রোয়েনা, এমনকি তাদের সঙ্গী আইজ্যাক আর তার মেয়ে রেবেকা, সবাই এখন একটা দুর্ভেদ্য নরম্যান দুর্গের ভেতরে বন্দী। তাদের ভাগ্য এখন পুরোপুরি শত্রুদের নিয়ন্ত্রণে। অবস্থাটা ভাবুন একবার। চারিদিকে শুধু হতাশা আর হতাশা। বাঁচার কোনো পথই খোলা নেই। নায়করাই যদি বন্দী হয়ে যায়, তাহলে তাদের উদ্ধার করবেটাকে? কিন্তু ঠিক যখন মনে হচ্ছে সব আশার শেষ, তখনই দৃশ্যপটে এলেন দুজন। প্রথমজন হলেন সেই ব্ল্যাক নাইট, যার আসল পরিচয় তখনও কেউ জানে না। আর তার সাথে যোগ দিলেন আর একজন। কে সে? তিনি হলেন শারবুট ফরেস্টের বিখ্যাত তীরন্দাজ লকলি।
এই দুজন মিলে সাধারণ গ্রামবাসীদের একজোট করে সেই দুর্ভেদ্য দুর্গে হামলা চালানোর এক দুঃসাহসিক পরিকল্পনা করলেন। দুর্গ আক্রমণ হল, প্রচণ্ড লড়াই হল, আর এই গোলমালের সুযোগে সেই খলনায়ক বোয়া গিলবার্ট কি করল? সে রেবেকাকে অপহরণ করে পালিয়ে গেল। বেচারি রেবেকার জন্য একটা দুঃস্বপ্ন শেষ হয়ে যেন আর একটা আরও ভয়ঙ্কর দুঃস্বপ্ন শুরু হল। বোয়া গিলবার্ট এবার আরও নোংরা একটা চাল চালল। নিজের অপহরণের অপরাধটা ঢাকার জন্য আর রেবেকাকে চিরদিনের মতো নিজের কাছে রাখার জন্য সে রেবেকার ওপর ডাইনি বিদ্যার মতো একটা ভয়ঙ্কর অভিযোগ আনল। আর সেই যুগে এই অভিযোগের শাস্তি ছিল একটাই, জীবন্ত পুড়িয়ে মারা। সময় খুব কম। রেবেকার জীবনটা এখন সময়ের বিরুদ্ধে একটা দৌড়। নিয়ম হল সূর্যাস্তের আগে যদি কেউ তার সম্মান রক্ষার জন্য লড়তে এগিয়ে না আসে, তাহলে তাকে নির্দোষ প্রমাণ করার আর কোনো সুযোগই থাকবে না। তার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে আগুনের শিখায়। তো পরিস্থিতিটা এখন ঠিক এই রকম। একদিকে রেবেকার জীবন বিপন্ন, আর অন্যদিকে পুরো রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত। গল্পের সবকটা সুতো যেন একসাথে এসে একটা চরম মুহূর্তে গিট পড়েছে। চলুন দেখা যাক এ মহাকাব্যিক কাহিনীর শেষটা ঠিক কী রকম হয়। আর ঠিক শেষ মুহূর্তে যখন সব আশা প্রায় শেষ, তখন সেখানে এসে হাজির হয় আইভেনহো। কিন্তু আসল নাটকটা হয় এর পরে। লড়াইয়ে বোয়া গিলবার্ট মারা যায়, কিন্তু কোনো তলোয়ারের আঘাতে নয়। সে মারা যায় তার নিজের ভেতরের ঝড়ে। একদিকে তার অমচম ক্ষমতা দখলের লোভ, আর অন্যদিকে রেবেকার জন্য তার নিষিদ্ধ ভালোবাসা। এই দুয়ের সংঘাতেই তার মৃত্যু হয়। ভাবা যায়, নিজের আবেগই তাকে মেরে ফেলল। তো রেবেকার জীবন তো বাঁচল। এবার গল্পের সবচেয়ে বড় রহস্যগুলো সমাধান হওয়ার পালা। প্রথম প্রশ্ন, কে এই ব্ল্যাক নাইট? আর ঠিক তখনই ব্ল্যাক নাইট তার হেলমেটটা খোলেন, আর তাকে দেখে তো সবাই হতবাক। এ আর কেউ নন, এ হলেন ইংল্যান্ডের আসল রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট। তিনি অবশেষে তার রাজ্যে ফিরে এসেছেন। তাহলে রাজার সেই বিশ্বস্ত সঙ্গী লকলির পরিচয় কি? হ্যাঁ, ঠিক যা ভাবা হচ্ছে। সেই হল শারউড ফরেস্টের কিংবদন্তি রবিন হুড, যে ধনীদের সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। রাজা রিচার্ড ফিরে আসায় রাজ্যে আবার শান্তি আর শৃঙ্খলা ফিরে এলো। আইভ্যানহো আর রোয়েনার বিয়ে হয়ে গেল, যা আসলে স্যাক্সন আর নরমানদের এক হয়ে যাওয়ার একটা প্রতীক। মানে এতদিন ধরে যে ব্যক্তিগত আর রাজনৈতিক সংঘাতগুলো চলছিল, তার একটা সমাধান হলো। একটা নতুন ইংল্যান্ডের পথ চলা শুরু হলো। গল্পটা তো শেষ হলো একটা আশার কথা শুনিয়ে, একটা ঐক্যবদ্ধ ইংল্যান্ডের আশা, যেখানে স্যাক্সন আর নরম্যানরা মিলেমিশে একটা নতুন জাতি তৈরি করবে। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন দুটো আলাদা সংস্কৃতি এভাবে এক হয়ে যায়, তখন নতুন কিছু তো তৈরি হয় ঠিকই, কিন্তু তার জন্য পুরনো ঐতিহ্যের কতটা অংশকে হারিয়ে যেতে হয়, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।